আজকের আলোচনায় আমরা হিজাব নিয়ে কথা বলতে যাচ্ছি। তবে সম্ভবত আমরা যেভাবে ভাবতে অভ্যস্ত ঠিক সেভাবে নয়। আমাদের হাতে ইসলামিক আইনশাস্ত্রের কিছু লেখা আছে যা এই বিষয়টাকে শুধু নারীদের পোশাকের মধ্যে আটকে রাখে না, বরং নারী পুরুষ উভয়ের জন্য একটা পরিপূর্ণ ব্যবস্থা হিসেবে তুলে ধরেছে। চলুন এই ধারণাটার গভীরে প্রবেশ করা যাক। হ্যাঁ, এই আলোচনাটা আসলেই বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই সূত্রগুলো আমাদের হিজাবের একেবারে মূল ভিত্তি আর এর উদ্দেশ্যের কাছে নিয়ে যায়। এখানে শুধু কি করতে হবে তার একটা লিস্ট দেয়া নেই, বরং কেন করতে হবে তার পেছনের আধ্যাত্মিক এবং সামাজিক যুক্তিগুলো খুব পরিষ্কারভাবে বলা আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের প্রচলিত ধারণার ঠিক উল্টো দিকে গিয়ে এই পুরো ব্যবস্থার আলোচনা শুরুই হয়েছে পুরুষের দায়িত্ব দিয়ে। ঠিক এই জায়গাটাতেই আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে। সাধারণত হিজাব বললেই তো আমাদের মাথায় নারীদের পোশাকের একটা ছবি ভেসে ওঠে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। কিন্তু এই লেখাগুলো বলছে কোরআনে এই সংক্রান্ত প্রথম নির্দেশটা আসলে পুরুষদের জন্য এসেছে। সূরা আন-নূরের ৩০ নম্বর আয়াতে বলা হচ্ছে, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই একটা বাক্যই তো পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়, তাই না? একদম। এটা পুরো কাঠামোটার বলা যায় ভিত্তিপ্রস্তর। এই লেখাগুলো বলছে পুরুষের হিজাব শুধু পোশাকের বিষয় নয়, এর ৩টা মূল দিক আছে। প্রথম এবং সবচেয়ে জরুরি হল দৃষ্টির সংযম। দ্বিতীয়ত, লজ্জাস্থানের সুরক্ষা, যা শালীনতার একটা শারীরিক প্রকাশ। আর তৃতীয়ত, সার্বিক আচরণে একটা গাম্ভীর্য বা শালীনতা বজায় রাখা। আচ্ছা, অর্থাৎ এটা এমন একটা অভ্যন্তরীণ শৃঙ্খলা যা বাইরের আচরণে ফুটে ওঠে। তার মানে এটা একটা মানসিক আর আচরণগত প্রশিক্ষণের মতো। কিন্তু এর কি কোনো বাহ্যিক বা পোশাক সংক্রান্ত দিকও আছে? কারণ লজ্জাস্থানের হেফাজত শব্দটা তো বেশ ব্যাপক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। এই অভ্যন্তরীণ সংযমের ধারণাটাকেই তো বাইরে রূপ দেওয়ার জন্য পোশাকের বিধান এসেছে। এই টেক্সটগুলোতে একটা হাদিসের উল্লেখ আছে, যা সুনান আবু দাউদ এবং তিরমিজির মতো গ্রন্থে পাওয়া যায়। সেখানে পুরুষের আওরাত যে অংশটুকু ঢেকে রাখা বাধ্যতামূলক, তার একটা সীমা ঠিক করে দেওয়া হয়েছে। ও আচ্ছা, কি সেই সীমা? সেটা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। নাভি থেকে হাঁটু পর্যন্ত। তার মানে শালীনতার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া হয়েছে। অর্থাৎ এমন কোনো পোশাক পরা যাবে না যা এই অংশকে প্রকাশ করে বা খুব বেশি আঁটসাঁট হওয়ার কারণে শরীরের গঠন ফুটিয়ে তোলে। একদম। বিষয়টা তাহলে দাঁড়াচ্ছে, পুরো সামাজিক শালীনতার কাঠামোর প্রথম ইটটা রাখছেন পুরুষরা তাদের নিজেদের সংযমের মাধ্যমে। ঠিক ধরেছেন। এটা একটা ব্যক্তিগত দায়িত্ব যা শেষ পর্যন্ত একটা সামাজিক শৃঙ্খলার জন্ম দেয়। এই সূত্রগুলোর মূল বক্তব্যই হল, সমাজকে সুন্দর রাখতে হলে শুরুটা করতে হবে ভেতর থেকে, ব্যক্তি থেকে। পুরুষের দৃষ্টি সংযমের এই নির্দেশটা সেই নীতিরই একটা প্রতিফলন। এই ভিত্তিটা স্থাপন করার পরই কিন্তু নারীদের জন্য নির্দেশগুলো আসছে। দুটোকে একসাথে দেখলে বোঝা যায় এটা একটা পারস্পরিক সহযোগিতার ব্যবস্থা। এই ভাবনাটা বেশ শক্তিশালী যে পুরুষের অভ্যন্তরীণ দায়িত্ববোধটাই হলো ভিত্তি। তাহলে এই ভিত্তির উপর দাঁড়িয়ে নারীদের জন্য নির্দেশনাগুলো কিভাবে তৈরি হয়েছে, সেই সূত্রগুলো কি বলছে? পুরুষের বিধানটা বুঝে ফেললে নারীদেরটা বোঝা অনেক সহজ হয়ে যায়। এটা একটা ধারাবাহিক ব্যবস্থা। সূরা আন-নূরের ঠিক পরের আয়াতেই, অর্থাৎ ৩১ নম্বর আয়াতে, মুমিন নারীদের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আর সেখানেও কিন্তু একই কথা দিয়ে শুরু। তারাও যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হিফাজত করে। আচ্ছা, শুরুটা একই। হ্যাঁ, এরপর অতিরিক্ত হিসেবে বলা হয়েছে, এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, কেবল যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তা ছাড়া। এক মিনিট, এখানে স্বাভাবিকভাবে প্রকাশ পায় অংশটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এটা নিয়ে তো প্রায়ই অনেক আলোচনা হয়। এই সূত্রগুলো কি এর কোনো ব্যাখ্যা দেয়? এর দ্বারা ঠিক কি বোঝানো হয়েছে? আপনি আলোচনা একেবারে কেন্দ্রে পৌঁছে গেছেন। এই লেখাগুলো অনুযায়ী এই অংশটি বিধানটিকে বাস্তবসম্মত এবং পালনযোগ্য করার জন্য এসেছে। ইসলামী আইনশাস্ত্রের গবেষকদের সাধারণ ব্যাখ্যা হল, দৈনন্দিন কাজকর্মে যে অঙ্গগুলো ঢেকে রাখা কঠিন, যেমন ধরুন মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত, সেগুলো এর মধ্যে পড়ে। মূল ধারণাটা হল, এই বিধানটা যেন নারীর স্বাভাবিক জীবনযাত্রায় অহেতুক কষ্ট বা বাধার কারণ না হয়ে দাঁড়ায়। বোঝা গেল। এটা কঠোরতার বদলে একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচকে গুরুত্ব দেয়।
তার মানে বিধানের উদ্দেশ্য বিচ্ছিন্ন করে দেওয়া নয়, বরং স্বাভাবিক জীবনের মধ্যে শালীনতা বজায় রাখা। কিন্তু এরপর তো পোশাকের আরও নির্দিষ্ট নির্দেশও এসেছে, তাই না? যেমন জিলবাব বা বড় চাদরের কথা, যা আমরা সূরা আল আহজাবে পাই। ৫৯ নম্বর আয়াতে নবীকে বলা হচ্ছে তিনি যেন তার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদের বলেন নিজেদের ওপর তাদের জিলবাব বা চাদরের একটা অংশ টেনে নিতে। আর এর কারণ হিসেবে বলা হয়েছে এতে তাদের চেনা সহজ হবে এবং তাদের উত্ত্যক্ত করা হবে না। এতে তাদের চেনা সহজ হবে, এই অংশটা তো খুব গভীর। এর মানে কি শুধু মুসলিম নারী হিসেবে পরিচিত হওয়া, নাকি এর চেয়েও বেশি কিছু? এই লেখাগুলো বলছে এটা পরিচয়ের চেয়েও বেশি কিছু। এটা একটা ঘোষণার মতো। চেনা যাবে মানে হলো তার পোশাকটাই তার পরিচয়, তার মূল্যবোধ আর তার আত্মমর্যাদার একটা নীরব কিন্তু খুব শক্তিশালী ঘোষণা দেবে। সমাজে যখন একজন নারীকে এভাবে দেখা হবে, তখন তার সাথে আচরণের একটা মানদণ্ড তৈরি হয়ে যাবে। তাকে একজন সম্ভ্রান্ত ও মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসেবে গণ্য করা হবে, নিছক একজন নারী হিসেবে নয়। আচ্ছা। এই দৃষ্টিকোণ থেকে এটা তাকে সম্ভাব্য হয়রানি বা অসম্মানজনক দৃষ্টি থেকে সুরক্ষা দেওয়ার একটা উপায়। তার মানে এই সূত্রগুলোর আলোকে হিজাবকে একটা সামাজিক সুরক্ষা কবচ হিসেবে দেখা হচ্ছে। এটা শুধু ব্যক্তিগত এবাদত নয়, বরং সমাজে নারীর সম্মানজনক অবস্থান নিশ্চিত করার একটা মাধ্যম। এটা তো প্রচলিত অনেক ধারণাকেই চ্যালেঞ্জ করে। অবশ্যই এটি নারীকে বস্তু হিসেবে দেখার যে একটা দৃষ্টিভঙ্গি আছে, তার বিরুদ্ধে একটা শক্ত অবস্থান। এই লেখাগুলো তর্ক দেয় যে এর মাধ্যমে একজন নারী বলেন, আমার মূল্যায়ন আমার চেহারা বা শরীর দিয়ে নয়, বরং আমার চরিত্র, আমার জ্ঞান এবং আমার ব্যক্তিত্ব দিয়ে করুন। এই অর্থে এটি নারীর স্বাধীনতার পথে কোনো বাধা নয়, বরং তার সম্মান ও মর্যাদার রক্ষার একটি হাতিয়ার। এই আলোচনাটা ক্রমশ পোশাকের বাহ্যিক আবরণ থেকে সরে গিয়ে একটা গভীরতর দিকে যাচ্ছে। একদিকে সামাজিক সম্মান ও সুরক্ষা, অন্যদিকে ব্যক্তিগত আধ্যাত্মিকতা। এই সূত্রগুলো থেকে এই দুটোর মধ্যে কোনো যোগসূত্র স্থাপন করা হয়েছে? খুব সুন্দর একটা প্রশ্ন। আর হ্যাঁ, এখানে হিজাবের ধারণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা লুকিয়ে আছে। এই লেখাগুলো হিজাবটি কেবল একটা বাহ্যিক আবরণ হিসেবে দেখে না, একে তাকওয়া বা আল্লাহ ভীতির সাথে জুড়ে দিয়েছে। যেমন সূরা আল আরাফের ২৬ নম্বর আয়াতে পোশাকের কথা বলার পর বলা হচ্ছে, আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম। এই একটা বাক্যই কিন্তু বাহ্যিক পোশাককে অভ্যন্তরীণ চেতনার সাথে মিলিয়ে দেয়। তাকওয়ার পোশাক, এই ধারণাটা অসাধারণ। কিন্তু একটা বাস্তব পোশাক কিভাবে তাকওয়ার মতো একটা আধ্যাত্মিক গুণের প্রতীক হতে পারে? এই সংযোগটা কিভাবে কাজ করে? এই টেক্সটগুলো অনুযায়ী যখন একজন নারী আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে হিজাব পরেন, তখন সেই কাজটা তার জন্য একটা কনস্ট্যান্ট রিমাইন্ডার হিসেবে কাজ করে। এটা তাকে নিজের কাজ, কথা এবং আচরণ সম্পর্কে সচেতন করে তোলে। তখন এটা শুধু শরীর ঢাকার বিষয় থাকে না, বরং মনকে পরিশুদ্ধ করার এবং আল্লাহর প্রতি অনুগত থাকার একটা মাধ্যম হয়ে ওঠে। আচ্ছা। এ বাহ্যিক আমূল বা অ্যাকশনটা তার ভেতরের অবস্থাকে আরও শক্তিশালী করে। তার মানে ভেতরটা বাইরে প্রকাশ পাচ্ছে, আবার বাইরের আমলটা ভেতরকে প্রভাবিত করছে, একটা চক্রের মতো। একদম। আর এই ধারণাটি আরও শক্তিশালী হয় যখন আমরা একে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার সাথে মেলাই। সহিহ বুখারী ও মুসলিমের মতো প্রামাণ্য হাদিস গ্রন্থে একটা বিখ্যাত হাদিস আছে, লজ্জাশীলতা বা আল হায়া ঈমানের অঙ্গ। এটা তো খুব পরিচিত একটি হাদিস। হ্যাঁ, আর এই সূত্রগুলো হেজাবকে সেই লজ্জাশীলতারই একটি বাস্তব ও প্রায়োগিক প্রকাশ হিসেবে দেখে। সুতরাং যখন একজন নারী হিজাব পরেন, তিনি কেবল একটি পোশাক পরছেন না, বরং তার বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ শাখাকে বাস্তবে রূপ দিচ্ছেন। আর এই লজ্জাশীলতা বা শালীনতার ধারণা তো শুধু পোশাকে সীমাবদ্ধ নয়, তাই না? আমার যতদূর মনে হয় এটা কথা ও আচরণের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। এই লেখাগুলো পরিষ্কার করে বলছে যে হেজাব একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি। যেমন আরেকটি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই নীতি কিন্তু নারী পুরুষ উভয়ের জন্য। সুতরাং সত্যিকারের হিজাব হল চোখের হিজাব, পোশাকের হিজাব, জিহ্বার হিজাব এবং আচরণের হিজাব। এই সবগুলো মিলেই এর পূর্ণাঙ্গ রূপটা প্রকাশ পায়। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। তাহলে যদি আমরা এই পুরো কাঠামোটা, পুরুষের দৃষ্টি সংযম থেকে শুরু করে নারীর পোশাক এবং সবার জন্য আচরণে শালীনতা একসাথে দেখি,
আজকের দিনে এই একবিংশ শতাব্দীতে এর প্রাসঙ্গিকতা কি? বিশ্ব তো অনেক বদলে গেছে। এই প্রশ্নটার উত্তর এই লেখাগুলোতে খুব জোরালোভাবে দেওয়া হয়েছে। তারা বলছে আধুনিক বিশ্বের প্রাসঙ্গিকতা সম্ভবত আগের চেয়েও বেশি, এমন একটা সময়ে যেখানে নারীর সৌন্দর্য এবং শরীরকে প্রায়শই একটা পণ্য বা কমার্শিয়াল অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় বিজ্ঞাপনে, মিডিয়ায়, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, সেখানে হিজাব একটা শক্তিশালী বিকল্প বার্তা দেয়। কি সেই বার্তা? সৌন্দর্যের মাপকাঠির উপর নির্ভরশীল নয়। এই লেখাগুলোর মূল বক্তব্য হল হিজাব আধুনিকতার পথে কোনো বাধা নয়, বরং এটি একটি ঈমানি ঘোষণা যা একজন মুসলিম নারীকে আল্লাহর আদেশ পালনের মাধ্যমে আত্মমর্যাদা এবং মানসিক শক্তি দেয়। হুম। আধুনিক সভ্যতার নানা চ্যালেঞ্জ, যেমন ধরুন অশ্লীলতার প্রসার বা নৈতিক অবক্ষয়, এর মুখে হিজাবকে একটা ঢাল বা সুরক্ষা কবচ হিসাবে বর্ণনা করা হয়েছে। এই ঢাল বা সুরক্ষা কবচের ধারণাটা আরেকটু ব্যাখ্যা করবেন? এটা কিভাবে কাজ করে? যখন একজন নারী হিজাব পরেন, তিনি সচেতনভাবে নিজেকে এই বস্তুগত দৃষ্টিকোণ থেকে আলাদা করে নেন। তিনি যেন ঘোষণা করেন যে তার মূল্য তার শরীর বা বাহ্যিক সৌন্দর্যের উপর নির্ভরশীল নয়। এর ফলে তিনি সমাজে চাপিয়ে দেওয়া সৌন্দর্যের মানদণ্ড পূরণ করার যে একটা অন্তহীন দৌড়, তা থেকে নিজেকে মুক্তি দিতে পারেন। এটা একটা আকর্ষণীয় দৃষ্টিকোণ। এই দৃষ্টিকোণ থেকে দেখলে এটা নারীর ক্ষমতায়নের একটা বড় মাধ্যম হতে পারে। সাধারণত ক্ষমতায়নকে তো স্বাধীনতার সাথে জোড়া হয়, আর হিজাবকে অনেকে সীমাবদ্ধতা হিসেবে দেখেন। কিন্তু এই লেখাগুলো বলছে এটা এক ধরনের স্বাধীনতা, চাপ থেকে মুক্তি পাওয়ার স্বাধীনতা। ঠিক তাই, এটাকে এক ধরনের আধ্যাত্মিক স্বাধীনতা বলা যেতে পারে। যখন বাইরের পৃথিবীর প্রত্যাশা পূরণের চাপ থেকে একজন মুক্ত হন, তখন তিনি নিজের অভ্যন্তরীণ শক্তি, জ্ঞান এবং আধ্যাত্মিকতার দিকে বেশি মনোযোগ দিতে পারেন। এ অর্থে হিজাব একটি ব্যক্তিগত সিদ্ধান্তের পাশাপাশি একটি সামাজিক এবং রাজনৈতিক ঘোষণাও বটে, যা আজকের প্রচলিত ভোগবাদী সংস্কৃতির বিরুদ্ধে একটা দৃঢ় অবস্থান নেয়। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যদি মূল বিষয়গুলোকে গুছিয়ে আনতে চাই, তাহলে বিষয়টা কি দাঁড়ায়? মনে হচ্ছে আমরা যা দিয়ে শুরু করেছিলাম তার চেয়ে অনেক বড় একটা চিত্র এখন আমাদের সামনে। হ্যাঁ, অবশ্যই। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা দেখলাম তা হল হিজাব কেবল নারীকেন্দ্রিক কোনো বিষয় নয়। এটি একটি যৌথ সামাজিক দায়িত্ব, যার সূচনা হয় পুরুষের দৃষ্টি এবং আচরণের সংযমের মতো ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে। এরপর আমরা দেখলাম নারীদের জন্য এটি কেবল একটা পোশাকের টুকরো নয়, বরং এই সূত্রগুলোর আলোকে এটি সমাজে একজন নারীর পরিচয়, সম্মান এবং সুরক্ষার একটা মাধ্যম। এটি তাকে বস্তু হিসেবে দেখার পরিবর্তে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গণ্য করতে সাহায্য করে। এবং সবশেষে এর সবচেয়ে গভীর তাৎপর্য হল হিজাব কেবল একটি বাহ্যিক আবরণ নয়, বরং তাকওয়া বা আল্লাহ ভীতি এবং হায়া বা লজ্জাশীলতার মতো গভীর আধ্যাত্মিক ধারণার বাস্তব প্রতিফলন। এটা মানুষের ভেতর এবং বাইরের সত্তার মধ্যে একটা সামঞ্জস্য আনার শক্তিশালী উপায়। অসাধারণ। পুরো বিষয়টা সত্যি একটা নতুন আলোকে দেখতে পেলাম। এই পুরো আলোচনাটা আমাদের ভাবনার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। এই সূত্রগুলো বলছে যে শালীনতা ও সুরক্ষার এই ব্যবস্থাটা ব্যক্তিগত দায়িত্ব, যেমন পুরুষের দৃষ্টি সংযম, এবং বাহ্যিক পরিচিতি, যেমন নারীর পোশাক, এই দুয়ের সমন্বয়ে তৈরি। গভীরভাবে ভাবলে যে কোনো সমাজে এই দুটোর পারস্পরিক সম্পর্ক কিভাবে সেই সমাজের নৈতিকতা আর মানুষের পারস্পরিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আর যখন এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, যখন সমাজ শুধু নারীর পোশাকের দিকে আঙুল তোলে কিন্তু পুরুষের দায়িত্বের কথা ভুলে যায়, অথবা এর উল্টোটা হয়, তখন তার পরিণতি কী দাঁড়ায়?